বন্ধুরা, কথায় বলে মাছে ভাতে বাঙালি। গ্রাম বাংলার বুকে যারা বাস করেন তাদের তো কম বেশি প্রত্যেকের ঘরে একটি, কারো কারো দুটি পুকুর তো থাকেই। পুকুর থাকা মানে পুকুরে মাছ তো থাকবেই, আর মাছ থাকা মানেই বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন যখন করতে হয় তখন তো কোনো অভাবই পড়ে না। কিন্তু শুধুমাত্র আমরা যারা মাছটাকে বাড়িতে পুষি বা এমনি পুকুরে ছাড়ার দরকার ছেড়ে রাখি, খাবার দরকার খাই, কিন্তু এই মাছ চাষে যে অনেক সরকারি সুযোগ সুবিধা আছে এবং সেখান থেকে আপনারা যে অনেক কিছু করতে পারেন, জীবিকা নির্বাহ করতে পারেন, সে ব্যাপারটা কি আপনারা জানেন? যদি না জানেন তাহলে আজকের আমরা সেই ব্যাপারে জানাবো আপনাদেরকে। আজকের আমরা আলোচনা করব মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, ডিমড ইউনিভার্সিটির ICAR কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান তার কলকাতা শাখার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। নমস্কার। নমস্কার। আজকে তো আমরা আলোচনা করতে চলেছি মাছ চাষের সরকারি সুযোগ ও সম্ভাবনা, কিন্তু তার আগে যদি আমাদের এই পশ্চিমবঙ্গের একটা পরিসংখ্যান আপনি দেবার চেষ্টা করেন যে আমাদের মাছ চাষ করছি যারা গ্রাম বাংলার বুকে রয়েছেন, সেক্ষেত্রে এই মাছ চাষের সুযোগ সম্ভাবনার বিস্তারিতটা আমরা পরে যাব, তার আগে যদি একটা চিত্র আপনার থেকে পেতে পারি। হ্যাঁ, দেখুন, আমাদের যে মাছ চাষ হয়, তোমরা প্রথমেই বলছি যে আগে তো বলতাম মাছ চাষ, কিন্তু আজকের দিনে কিন্তু মাছটা শুধু চাষ পর্যায়ে তো আছি, এছাড়াও কিন্তু একটা কর্মসংস্থান একটা বিপুল সুযোগ তৈরি করেছে। সেটা কি রকম? আমরা জানি যে আমরা মাছটা মূলত আমাদের সবচেয়ে সহজ পাচ্য, আমাদের প্রোটিনের সরবরাহ করে, বাচ্চাদের একটা পুষ্টি পাওয়া যায়। কিন্তু তাছাড়াও আমরা যদি দেখি যে বিগত বছরগুলিতে আমাদের কিন্তু মাছের যে উৎপাদন সেটা কিন্তু খুব ব্যাপকভাবে একটা বেড়ে চলেছে। যেমন আমি পরিসংখ্যান নিয়ে বলি, তাহলে বিগত 2 বছর ধরে আমাদের প্রায় 16.24 মিলিয়ন মেট্রিক টন বা 162 লাখ টন সারা ভারতবর্ষে মাছ উৎপাদন হচ্ছে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের চিত্র দেখি, প্রায় আজকে 22 লাখ টন আমাদের কিন্তু মাছ উৎপাদন হচ্ছে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে মাছ উৎপাদনে, বিশেষ করে চাষের মাধ্যমে মাছ উৎপাদনে কিন্তু পাড়ার ভিতরে দ্বিতীয়। আচ্ছা। আর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমাদের ভারতবর্ষের যে জেলা রাজ্যগুলো আছে তার মধ্যেও কিন্তু মাছ উৎপাদনে দ্বিতীয়। এবং আপনি যেটা বললেন যে আমাদের প্রত্যেক বাড়িতেই কিছু পুকুর আছে, আমাদের একটা প্রায় 8126 কিলোমিটার কোস্ট লাইন আছে ভারতবর্ষ দীর্ঘ। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের 3টি জেলা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেখানে একটা বিস্তীর্ণ একটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে। তো এই সব জায়গাগুলোতে যে মাছ উৎপাদন হয়, সেই মাছ চাষ যেমন আমরা প্রতিদিন আমরা খাই, আমাদের একটা বাড়ির পুষ্টি সরবরাহ করা, এছাড়াও কিন্তু এই মাছ কিন্তু আমাদের বিদেশে রপ্তানি হচ্ছে। আজকে যদি ভারতবর্ষের পরিসংখ্যান দেখি, তাহলে বিগত 2 বছরে আমাদের প্রায় 57,586 কোটি টাকা একটা ব্যাপক মূল্যের একটা অর্থনৈতিক একটা উপার্জন হয়েছে ডলারে। এবং এছাড়াও আমি যদি দেখি যে আমাদের অনেক বেকার যুবক যুবতী আজকে মাছ চাষের মাধ্যমে কিন্তু আজকে জীবন জীবিকা অর্জন করছেন। কাজেই কিন্তু, এবং এই একটা ক্ষেত্র যেটা কিন্তু আমরা বিগত বছরগুলিতে প্রায় 2 ডিজিট, প্রায় 10% হারে কিন্তু গ্রোথ হচ্ছে প্রতি বছর, যেটা কিন্তু যে কোনো কৃষি ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রের চেয়ে কিন্তু এর যে বৃদ্ধি সেটা কিন্তু খুব ভালো। এই জন্য এই সেক্টরটাকে আজকে বলা হচ্ছে সানরাইজ সেক্টর, এবং অনেকেই মাছ চাষের ক্ষেত্রে বিনিয়োগ করছেন এবং তার লাভ উঠাচ্ছেন। তাহলে আমাদের বর্তমানে আমাদের দেশ বা রাজ্যে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান, যেটা আমরা বলতে চাইছি আজকের আলোচনায়, সেই সুযোগটা কিরকম রয়েছে? আমাদের রাজ্যে তো আমরা জানি যে আমাদের রাজ্যে বেশ কিছু জেলায় কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে হাউস হোল্ড পন্ড আছে, যেটাকে আমরা বলি যে সেই পুকুরটা তারা ওই তাদের বাড়ি তৈরির সময় হয়তো মাটি খনন করেছিল, সেই মাটিটা বাড়ি তৈরির কাজে লেগেছে এবং সেই জায়গাটাতে তার জলটা উঁচু হয়ে গেছে জায়গাটা, এবং কালক্রমে সেটা কিন্তু এই যে গর্ত করা জায়গাটা কিন্তু একটা জল আহরণ করছে, এবং সেটা কিন্তু আমরা আস্তে আস্তে আমরা বলছি সবাইকে যেটাতে না ফেলে রেখে এটাকে বাণিজ্যিক ভাবে একটু মাছের চাষ করবো, এটা কিন্তু আছে। এছাড়াও কিন্তু আজকে দেখছি নতুন নতুন প্রযুক্তি, আমরা ভেড়ি যেগুলো ছিল বিভিন্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা এসব জায়গায় মাছের ভেড়ি ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি। কিছু বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিছু নতুন নতুন কিছু মাছের প্রজাতি সেখানে আমরা নিয়োগ করছি, যেগুলো আমাদের অলরেডি যেগুলো প্রজাতি আছে সেগুলো তো আছেই, তাছাড়াও সেখানে করছি। অনেক
পুকুরে দেখবেন আবার আজকাল হাওয়া মেশিন চলছে, আমরা দেখবেন পুকুরে আজকাল খাবার দিচ্ছি। এইগুলো কিন্তু বিজ্ঞানের অবদান, মৎস্য বিজ্ঞানের অবদান, এবং তার মাধ্যমে কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু একটা ব্যাপক একটা মাছ চাষের ক্ষেত্রে আলোড়ন এসছে। এবং তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো আছে, রাজ্য স্তরে আছে, কেন্দ্রীয় স্তরে আছে, যেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা আচ্ছা, এই যেগুলো আপনি বললেন, ধরুন খাবার দেওয়া বা যে মেশিন দিয়ে হাওয়া করার ব্যাপার যেটা রয়েছে, পুকুরের জলটাকে চালানোর যে, সেগুলো একটা তো ব্যয় সাপেক্ষ বা খরচ সাপেক্ষ বিষয়। এক্ষেত্রে কি রাজ্য বা কেন্দ্রীয় স্তরে এমন কোন সুযোগ সুবিধা রয়েছে যে সমস্ত মৎস্য চাষী যারা রয়েছেন তারা তাদের উপকারে আসতে পারে? হ্যাঁ, দেখুন, এখন এই চাষবাস এটা কিন্তু একটা আমরা বলি স্টেট সাবজেক্ট, অর্থাৎ রাজ্যের বিষয়। কিন্তু যেহেতু একটা মাছ চাষটা আজকে একটা বাণিজ্যিক কর্মকাণ্ড এবং মাছ চাষের মাধ্যমে একটা ব্যাপক একটা বিদেশি অর্থের একটা যোগান হচ্ছে, কাজেই আপনি জানেন যে আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদের একটা মন্ত্রক, নতুন একটা মন্ত্রক গঠিত হয়েছে, যেই মন্ত্রকটার নাম হচ্ছে যে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি এবং ডেয়ারিং, অর্থাৎ মৎস্য, প্রাণী পালন এবং দুগ্ধ মন্ত্রক। এটা একটা স্বতন্ত্র মন্ত্রক, এই আমাদের মোদী সরকারের আমলেই হয়েছে, খুব অতি সম্প্রতি হয়েছে। তাই সেই মন্ত্রকের মাধ্যমে যাতে করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্যের মাধ্যমে যাতে করে কিছু প্রকল্প আমাদের মাছ চাষীদের বা যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের কাজে লাগে, সেই ধরনের কিন্তু অনেক প্রকল্প কিন্তু তৈরি করা হয়েছে। সেই প্রকল্পগুলিতে কিন্তু আমাদের চাষি ভাইরা অনেক উপকৃত হচ্ছেন। ঠিক, আচ্ছা আচ্ছা। আর কি কি ধরনের চাষের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে? চাষ বলতে ধরুন আজকে আপনারা জানেন যে আমরা আমাদের এখানে মিষ্টি জলের মাছ চাষ করি। মিষ্টি জলের মাছ বলতে মোটামুটি আমরা তো জানি আমাদের বাঙালিদের রুই, কাতলা, মৃগেল, কালবসু, বাটা এগুলো আছে। সেই মাছটাকে আমরা বলি যে আমাদের যেটাকে বলা হয় মূলত মিশ্র চাষ, আইএমসি চাষ, যেটা রুই, কাতলা, মৃগেল থাকে, তার সঙ্গে অনেক সময় আমরা আজকালকার দিনে আবার আমরা বলছি যে মোচা চিংড়ি, সেটাকেও ছাড়তে বলছি। মাছগুলোর সঙ্গে অবশ্যই আরেকটা যেটা আছে আমরা জানি যে আরেকটাকে বলা হয় কম্পোজিট ফিশ কালচার। এইগুলো কিন্তু সব ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা আইসিআর এর কিন্তু বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি। আচ্ছা, তো কম্পোজিট ফিশ কালচার কি না, এগুলো তো গেল আমাদের নিজের দেশের মাছ, রুই, কাতলা, মৃগেল। এছাড়াও কিন্তু আমরা বিদেশ থেকে কিছু মাছ নিয়ে এসেছি, যেমন আপনারা জানেন সিলভার কাপ, গ্রাস কাপ, কমন কাপ। তো এই যে জিনিসগুলো, এই যে মাছগুলো আনা হয়েছে কেন না, এই আমাদের দেশীয় মাছের সঙ্গে এই তিনটে মাছের যখন একসঙ্গে চাষ করি তাকে বলে কম্পোজিট ফিশ কালচার। আচ্ছা, এইটার উদ্দেশ্যটা কি না, এই কম্পোজিট ফিশ কালচারে আরেকটা কয়েকটা প্রজাতি ঢুকিয়ে দেওয়ার ফলে মাছের উৎপাদনটা বা উৎপাদনশীলতাটা কিন্তু আরো বেড়েছে। এবং এই যে পুকুরের যে সমস্ত স্তরে এই মাছগুলো থাকে, তার ফলে কিন্তু আমাদের সমস্ত স্তর থেকে খাদ্য নিয়ে কিন্তু আমাদের আজকে উৎপাদনশীলতা বেড়েছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানো, বেশি উৎপাদন করা একটা ইউনিট এরিয়া থেকে, এবং চাষিদেরকে আরো লাভ দেওয়া। কাজেই এই সব মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, কমন কাপ, এগুলো তো হচ্ছে মিষ্টি জলের মাছ। এছাড়াও যেটা বলি নোনা জলের মাছ, যেমন ভেটকি, ভাঙন, পার্সে, বাগদা চিংড়ি, বর্তমানে আমরা করছি ভ্যানামি চিংড়ি, যেটা বিদেশ থেকে আনা হয়েছে, ভ্যানামির চাষ। এই সমস্ত প্রজাতিগুলো যখন চাষ করবে তখন তারা চাষিরা কিন্তু এই সুযোগ সুবিধা পেতে পারেন। এছাড়াও কিন্তু যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। সেগুলো যেমন আমি যদি বলি যে কেন্দ্রীয় স্তরে যদি বলি যে কেন্দ্র সরকারের অতি সম্প্রতি অর্থাৎ 2019-20 আর্থিক বছরে একটা নতুন একটা প্রকল্প, খুব ভালো একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, বা ইংরেজিতে যাকে বলা হয় PMMSY। এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, তার মাধ্যমে 2019-20 সালে কিন্তু প্রায় আমাদের 20,050 কোটি টাকা আমাদের কিন্তু একটা চাষিদের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। এবং এই যে আমরা বলি নীল ক্রান্তি বা ব্লু রেভলিউশন, সেই নীল ক্রান্তিটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা নীল ক্রান্তি যেটা অলরেডি হয়ে গেছে তাদের যে সমস্ত গ্যাপ গুলো আছে সেইগুলোকে পূরণ করার জন্য কিন্তু এই PMSY প্রকল্প, আচ্ছা, যেটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এবং এই যে PMSY প্রকল্প, এটা হচ্ছে 2020-21 থেকে চালু হয়েছে, 2005 বছরের জন্য 2024-25 সালে কিন্তু প্রকল্পটি শেষ হয়ে যাবে। এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যে যেটা বলছিলাম আমরা যে আমাদের প্রায় লক্ষ্যমাত্রা বলা হয়েছে যে আমাদের একটা, এখন যদি বলি আমাদের 17 মিলিয়ন টন যেটা বলছিলাম, তার থেকে কিন্তু 22 মিলিয়ন টন কিন্তু মাছ উৎপাদনের একটা
লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং আরো কিন্তু কর্মসংস্থানের কথা এতে কিন্তু বলা আছে। আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কথা বললেন আপনি, এক্ষেত্রে কি সর্বস্তরের মৎস্যজীবী যারা রয়েছেন তারা কি সুযোগ পেতে পারেন? অবশ্যই, কারণ এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আছে এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম, আচ্ছা, আর হচ্ছে সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। এই যে সেন্ট্রালি স্পন্সর্ড স্কিমগুলো কিন্তু এগুলো সবই কিন্তু রূপায়িত হবে রাজ্য সরকারের মাধ্যমে। আচ্ছা, সেন্ট্রাল সেক্টর স্কিমগুলো যেটা আছে সেটা কিন্তু ডাইরেক্টলি কেন্দ্র সরকারের প্রকল্প, এবং সেখানে কিন্তু যে আমাদের সাবসিডির ব্যবস্থা আছে, যেমন ধরুন আমাদের জেনারেল কাস্টের ক্ষেত্রে আমাদের 40% সাবসিডি, 100 টাকা প্রজেক্ট কস্ট হলে 40 টাকা সাবসিডি দেওয়া হবে, এবং 60 টাকা হচ্ছে আমাদের 60 টাকা হচ্ছে বেনিফিশিয়ারি যে উপভোক্তা সে ব্যয় করে, 40 টাকা সরকার দেবে। এটা হচ্ছে জেনারেল কাস্টের ক্ষেত্রে। আর যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং যদি মহিলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু 60% সাবসিডি, অর্থাৎ 60 মানে সে প্রায় নিজে থেকে বিনিয়োগ করবে 40 টাকা 100 টাকায়, আর 60 টাকা কিন্তু সরকার থেকে দেবে। তাই এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম গেল। আর যেগুলো স্পন্সর্ড স্কিম আছে সেইগুলো কিন্তু কি করতে হবে, চাষি ভাইদেরকে আমাদের যে জেলা স্তরের যে আমাদের মৎস্য অফিস আছে সেখানে যে আমাদের যে রাজ্যের যে মৎস্য প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে কিন্তু তাদের প্রজেক্টটাকে কিন্তু ঢোকাতে হবে, এবং সেই ঢোকানোর পরে এটা যখন অনুমোদিত হয়ে রাজ্য থেকে কেন্দ্রে যাবে তখন কিন্তু এই বেনিফিশিয়ারি বা উপভোক্তারা বা বিভিন্ন গ্রুপ, যেমন হচ্ছে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, আমরা যে বলছি ফিশ ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যেগুলোকে আজকের দিনে সরকার কিন্তু বলছে যে একক তো ঠিক আছে, বেনিফিশিয়ারি মূলক বা উপভোক্তামূলক তো বটেই, এছাড়াও কিন্তু আজকে আছে বিভিন্ন রকম যেখানে আমাদের গ্রুপ ভিত্তিক, অর্থাৎ মানে গোষ্ঠী, যেমন আমরা একটু বললাম যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে করলে কিন্তু সেখানে কিন্তু এই 60% সাবসিডি যেটা হচ্ছে আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মহিলাদের, এবং 40% সাবসিডি হচ্ছে জেনারেল কাস্টের জন্য, সেগুলো কিন্তু আছে। এবং এটা একটা খুব ভালো প্রকল্প, আজকে আমাদের রাজ্যে বিভিন্ন চাষি ভাইরা তারা কিন্তু আছে। এছাড়া গেল এটা তো মাছ চাষের ক্ষেত্রে, এছাড়াও যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধে, যেমন তাদের জন্য যদি কোনো ইনসুলেটেড বক্স লাগে, তাদের জন্য কোনো জাল রিপেয়ার লাগে, বা এসব ক্ষেত্রে নৌকা রিপেয়ার লাগে, এসবগুলো কিন্তু এই প্রকল্পের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের মাধ্যমে কিন্তু বলা আছে। আচ্ছা, এটা তো গেল কেন্দ্রের কথা বললেন। রাজ্য সরকারের তরফ থেকে এমন কোন সরকারি সুযোগ সুবিধা আমাদের চাষি বন্ধুরা যারা রাজ্যে রয়েছেন তারা কি পেতে পারেন? হ্যাঁ, দেখুন, রাজ্য সরকার তো অবশ্যই চাষিদের পাশে সবসময় আছেন, এবং আমাদের জানেন আমাদের বিভিন্ন ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, আমাদের জেলা স্তরে ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিস আছে, বা জায়গায় অনেক জায়গায় মিন ভবন বলা হয়, আর কেন্দ্র স্তরে কিন্তু রাজ্য স্তরে কিন্তু আমাদের সল্টলেকে আমাদের তো মিন ভবন আছে সেক্টর 5-এ, তো ওনাদের মাধ্যমেও কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রকল্প, যেমন আমি দু একটা প্রকল্পের কথা বলি, আমি একটু আগেই বললাম যে আমাদের যে IMC অর্থাৎ ইন্ডিয়ান মেজর ক্রাফট, রুই কাতলা মৃগেল চাষ করবে চাষি পুকুরে এবং ছোট ছোট পুকুরে, সেখানে কি সহযোগিতা পাবে? 1 বিঘে পরিমাণের পুকুর হলে 1000 পিস কিন্তু মাছের চারা তারা কিন্তু বিনামূল্যে পাবে। উপভোক্তা যদি আমাদের ফিশারি সম্পদ মানে মৎস্য সম্প্রসারণ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা আছে, খুব সুবিধা আছে। এছাড়াও যেটা একটু আগে বললাম কম্পোজিট ফিশ কালচার, অর্থাৎ রুই কাতলা মৃগেলের সঙ্গে আমরা করব কিছু কার্প, যেটা হচ্ছে বিদেশ থেকে আনা হয়েছে, সিলভার কাপ, গ্রাস কাপ, কমন কাপ, সেখানে ইউনিট স্কিমটা কিন্তু অদ্ভুত। সেখানে কিন্তু 2 বিঘা কিন্তু স্কিমের ইউনিট হতে হবে, সেখানে কিন্তু 2500 মাছের চারা, 120 কেজি চুন। আমরা সবসময় বলি মাছ চাষে কিন্তু আমাদের যেমন শাকসবজিতে যেমন নুন, মাছ চাষ সেরকম কিন্তু চুন ছাড়া কিন্তু মাছ চাষ হবে না। 120 কিলো চুন, 80 কিলো সার কেন লাগবে? কারণ জলের মধ্যে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, চাষি ভাইরা জানেন, মাছ চাষি ভাইরা। এছাড়াও কিন্তু যে আমরা ভাসমান খাবার, যেটাকে আমরা ফ্লোটিং ফিড বলি, মাছের খাবার 1500 কেজি খাবার পাবেন। এছাড়াও যেমন আমরা জানেন জিওল মাছের চাষ, শিঙি মাগুর ভালো বাজার আছে। জিওল মাছের চাষের জন্য যেটা প্রকল্প আছে, শিঙি মাছ বা দেশি মাগুর মাছের যে চাষ করা হয়, তাতে প্রায় একটা পুষ্পবাগ থেকে 1200 পিস মাছের চারা দেওয়া হয়। এছাড়াও যেটা সম্প্রতি একটা প্রকল্প নেওয়া হয়েছে রাজ্য সরকারের, যে বড় মাছ তৈরি। কারণ আমরা জানি যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা মাছের চারা উৎপাদনে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে প্রথম ছিলাম। সারা ভারতবর্ষের যদি কথা বলি যে আমাদের 60 থেকে 70% চারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়, এবং আরো যদি বলি বাঁকুড়া রামসাগর অঞ্চলে কিন্তু আমাদের মাছের চারা তৈরি হয়, এবং সেই চারা কিন্তু আবার অন্ধ্রপ্রদেশ চলে যায়। আবার অন্ধ্রপ্রদেশ থেকে বড় মাছটা কিন্তু আমরা আবার চাষ করে সেই বড় মাছটা আমাদের কিন্তু কিনি, আমরা বলি অন্ধ্রের রুই, কিন্তু
খুব অতি সম্প্রতি একটা খুব ভালো খবর, আমাদের রাজ্যের বড় বড় জলাশয়েও কিন্তু বড় মাছ উৎপাদন, যেটা আমাদের বিভিন্ন কাজ বাড়িতে বিয়ে বাড়িতে কাজে লাগে, সেই বড় মাছ উৎপাদনের কিন্তু প্রকল্প নেওয়া হয়েছে। বড় জলাশয়ে বড় মাছ তৈরি করতে হবে। সম্প্রতি আপনি জানেন ময়না মডেলের কথা আমরা বলি, সেই জায়গায় কিন্তু প্রকল্প যেটা আছে বড় মাছ উৎপাদনের জন্য 1 হেক্টর বা 7.5 বিঘা আমরা জলাশয় হতে হবে। সেখানে কিন্তু আমাদের প্রায় 10,000 পিস মাছের পোনা, যেগুলো কিন্তু বেশ বড় ওজন, 150 থেকে 250 গ্রাম ওজনের পোনা সরকার সাপ্লাই করবে। এছাড়াও 9,000 কিলো অর্থাৎ 90 কুইন্টাল ভাসমান খাবার দেওয়া হবে। এর উদ্দেশ্য হচ্ছে বড় মাছের চারা ছাড়ো আর বড় মাছ উৎপাদন করো। কারণ আমরা জানি আমরা এই ছোট ছোট মাছের বীজ ছাড়ি, তাহলে কিন্তু বছর শেষে কিন্তু সেগুলো কিন্তু 2 কিলো 3 কিলো হবে না, সেগুলো হয়তো 700 গ্রাম হবে, 800 গ্রাম হবে। কিন্তু আমরা যদি 100 গ্রামের মাছের চারা ছাড়ি, যেগুলো 1 বছর ধরে রাখা আছে, সেগুলো মর্টালিটি কম হতে পারে, মর্টালিটি কম হবে, এবং সেটা কিন্তু 1 বছর চাষ করলে কিন্তু সেই মাছ কিন্তু প্রায় 4 কিলো 5 কিলো করে উৎপাদন হবে। এটা নতুন প্রকল্প। এছাড়াও তো আরো অনেক প্রকল্প আছে, যেমন আমাদের নোনা জলের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আমাদের বাগদা চিংড়ি মিন দেওয়া হয়। আমাদের এছাড়াও আছে আমাদের যে এমজি নারেগা, অর্থাৎ আমাদের যে বিভিন্ন স্কিম আছে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের, যেমন হচ্ছে আমাদের কর্মসংস্থান স্কিম আছে, তার অধীনে যে পুকুরগুলো কাটা হয়েছে, খনন করা হয়েছে, সেখানেও কিন্তু 1,000 করে মাছের চারা এবং 20 কেজি করে চুন দেওয়া হয়। এছাড়াও আমাদের জানেন কলকাতা ওয়েটল্যান্ড, যেখানে সুয়েজ ফেড ফিশারিজ, অর্থাৎ যেখানে আমাদের যে জলটা আমাদের বর্জ্য জল, সেই জলটা থেকে সেখানেও কিন্তু 1 হেক্টর এরিয়া প্রতি বিভিন্ন রকম প্রকল্প আছে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম আরো স্কিম আছে, অ্যালুমিনিয়াম হাঁড়ি দেওয়া হয় চাষিদেরকে, টানা জাল দেওয়া হয়। এছাড়াও যেগুলো আছে বিভিন্ন যে SCSP শিডিউল ক্লাস সাব প্ল্যান বা শিডিউল টাইপ সাব প্ল্যান, সেটা রাজ্যেরও আছে কেন্দ্রেরও আছে। সেই শিডিউল ক্লাস যে সাব প্ল্যান বা যে আদিবাসীদের জন্য যে সাব প্ল্যান, সেখানের মাধ্যমেও কিন্তু আমরা একদম উপভোক্তাদের ডাইরেক্টলি আমরা তাদের পুকুরে মাছের চারা, তাদের পুকুরে চুন, তাদের পুকুরে মাছের খাবার দেওয়া হয়। এছাড়াও আর 2টো প্রকল্পের কথা না বললেই নয়, যেটা রাজ্য সরকারের খুব একটা সুন্দর প্রকল্প। তার মধ্যে একটা ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, যেটাকে আমরা সবাই বলি FRC। সেই কার্ড থাকলে মৎস্য চাষী এবং মৎস্যজীবী তারা কিন্তু একটা মৎস্যজীবী বন্ধু প্রকল্পের আওতায় চলে আসবেন। তাতে তারা কি ফ্যাসিলিটি তারা পাবেন? যেটা এই প্রকল্পের আওতায় থাকলে 2 লক্ষ টাকা মৃত্যুকালীন সহায়তা পাওয়া যায়। আচ্ছা, যদি তার 60 বছর বয়সের আগে যদি মারা যান, অর্থাৎ কর্মক্ষম থাকতে থাকতে মারা গেলে এই ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে। সেটা কি কোনো স্বাভাবিক মৃত্যু নাকি কোনো দুর্ঘটনা? না, স্বাভাবিক মৃত্যু। চাষি ভাই মৃত্যু হলে এটা মৎস্যজীবী বন্ধু প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প পেতে গেলে কিন্তু এই ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডটা লাগলে কিন্তু সরকারি যে প্রকল্পগুলো বললাম সেগুলো পেতেও কিন্তু অগ্রাধিকার পাওয়া যায়। এছাড়াও একটা প্রকল্প আছে সমুদ্র সাথী, অতি সম্প্রতি লঞ্চ করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প। সেখানে হচ্ছে যারা রেজিস্টার্ড, যারা মাছ ধরতে যায় সমুদ্রে, আমরা জানি সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয়, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং এছাড়াও আমাদের যারা ব্যান পিরিয়ড, আমরা জানি মৎস্যজীবীদের জন্য কিছু সময় বছরে 2 মাস আমাদের পশ্চিমবঙ্গে 2 মাস ব্যান করা আছে, যাতে করে মাছেরা ব্রিডিং করতে পারে, মাছের উৎপাদন বাড়ে। সেই ব্যান পিরিয়ডে কিন্তু চাষিরা মৎস্যজীবী সমুদ্র সাথী প্রকল্পের যদি কার্ড থাকে, তাহলে 5,000 টাকা করে কিন্তু 2 মাসে 10,000 টাকা তারা কিন্তু ঘরে বসে পাবেন। এই সব যে বিভিন্ন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের মাছ চাষিরা বা যারা মাছ ধরতে যান সমুদ্রে, তারা কিন্তু বিশেষ লাভবান হচ্ছে। ঠিক তাই। যদিও এই প্রকল্পগুলো অনেক চাষি ভাইরা জানেন না সহজ। এই প্রশ্নেই আসছিলাম আর কি, যে আপনি তো প্রচুর প্রকল্প, অনেক সুযোগ সুবিধা কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন রকম স্কিমের কথা উল্লেখ করলেন, কিন্তু এই যে স্কিমগুলো, এগুলো কি আমাদের যে লেভেলে বা যাদের জন্য স্কিম, তারা কি আদৌ জানতে পারছে বা তারা কি জানেন? না, জানতে তো পাচ্ছেনি, কারণ অনেক চাষি ভাই এখন অনেক সচেতন হয়েছে। দেখুন, আজকে যদি আমরা বলি, যদি তারা জানতে চান সেক্ষেত্রে তাদের কোথায় যেতে হবে বা কি করণীয়, এই পত্র যদি বলি, দেখুন আমাদের একটুখানি বলে নেওয়া দরকার যে আমাদের যেমন প্রাণী বিজ্ঞান বা আমাদের যেমন চাষবাসের ব্যাপার, এই বিজ্ঞানটা কিন্তু অনেক পুরনো, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। কিন্তু মাছ চাষের যে বিজ্ঞান বা মাছ চাষ, সেটা কিন্তু অতি সম্প্রতি, আরো বলতে গেলে আজ থেকে তার বয়স হচ্ছে প্রায় 40-50 বছর। বাণিজ্যিক যে মাছের উৎপাদন, তার ফলে কিন্তু সচেতনতা অনেক পরে এসছে। কিন্তু খুব ভালো খবর যে চাষি ভাইরা আজকে বিভিন্ন ব্লক অফিসে, যে আমাদের মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন প্রত্যেক ব্লক অফিসে, এছাড়াও আমাদের রাজ্যের যে বিভিন্ন মৎস্য দপ্তর, আমাদের ICR যে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমাদের প্রতিষ্ঠান যেটা বললাম যে ICR, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি এডুকেশন, বা কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান, যেটা আমাদের সল্টলেক সেক্টর 5-এ আমাদের বেনফিস বা মিন ভবনের গায়ে অবস্থিত, সেখানে আমরা আছি। এছাড়াও আমাদের ব্যারাকপুরে সেন্ট্রাল সিপ্রি আছে, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি ইনস্টিটিউট, আমাদের ভুবনেশ্বরে আছে। আমাদের রাজ্যে আরেকটা হচ্ছে যে ICR এর যত
যে মাছের ফিশারি ইনস্টিটিউট আছে আইসিআর, তাদের সবাইকারই প্রায় শাখা কেন্দ্র সেগুলো কিন্তু আছে। আমাদের অহরাতে আছে ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার, কল্যাণীতে আছে ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার, আমাদের রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ মৎস্য প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে, সেখানে সম্প্রসারণ বিভাগ আছে। সেসব জায়গায় কিন্তু চাষি ভাইরা আজকে আসছেন এবং সেসব জায়গাতে চাষি ভাইরা কিন্তু অনেক কিছু জানতে পাচ্ছেন। মানে পূর্বের তুলনায় কিছুটা সচেতনতা বেড়েছে এবং তারা যোগাযোগও করছে। অবশ্যই অবশ্যই। তাহলে যে সমস্ত কৃষক বন্ধুরা যারা বিশেষ করে মৎস্যজীবী মানুষ যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারা যদি আপনাদের নিকটবর্তী কোনো যে সমস্ত ব্লকে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে এই ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন। অবশ্যই, ওরা তো কাছে আছেই, প্রত্যেক ব্লকেই আছেন মৎস্য। তবে অধুনা দেখা যাচ্ছে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিকরা অনেক রকম কাজে ব্যস্ত, তাদেরকে শুধু মৎস্য চাষ ছাড়াও কিন্তু আরো 5 রকম কাজ করতে হয়। তো তাছাড়াও তো আমরা তো আছি, আমরা কেন্দ্র সরকারের বিভিন্ন আইসিআর যে অর্গানাইজেশন আছি, যেমন আমরা সল্টলেকে আমরা আছি, বা আরো যে অফিসগুলো বললাম সেগুলোও আছি, সেগুলো তো চাষি ভাইরা যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন আমি বললাম যে শিডিউল কাস্ট সাব প্ল্যান, শিডিউল ট্রাইব সাব প্ল্যান, তার মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু আজকে কেন্দ্র সরকারের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন গ্রামে যে ব্লকের মাধ্যমে, রাজ্যের মাধ্যমে আমরা কিন্তু চাষিদের কাছে পৌঁছাচ্ছি ডাইরেক্ট। এবং চাষিদেরকে আমরা কিন্তু তাদের বিভিন্ন প্রকল্প তাদেরকে গ্রহণ করাচ্ছি, তাদেরকে বিভিন্ন আমাদের মাছের চারা দেওয়া হচ্ছে, জাল দেওয়া হচ্ছে, হাঁড়ি দেওয়া হচ্ছে। এটা কিন্তু এখন অনেক বেশি একটা কর্মযোগ্য চলছে। কারণ কি, আমি বললাম যে পশ্চিমবঙ্গ মাছ চাষে এগিয়ে আছে, আমাদের চাষি ভাইরা অনেক সচেতন, অনেক তারা ইনোভেটিভ বলি আমাদের চাষি ভাইরা। তো আমাদেরকেও কিন্তু অন্ধ্রপ্রদেশের মতো আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে মাছ চাষে। আচ্ছা ডক্টর ঘোষাল, আমরা আলোচনার প্রসঙ্গে আপনি তো বললেন যে বড় জলাশয়ে বড় মাছ চাষ, কিছু গ্রাম বাংলার বুকে এখন যে মাটিটা স্থানান্তরিত করার ব্যাপার থেকে থাকে, যে এক জায়গায় মাটি নিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে এবং সেখানে একটা বিরাট বড় জলাশয় হলো, যে হেক্টরের কথা বলেন বা যে একরের কথা বলেন, সেখানে এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন বা মৎস্য চাষী রয়েছেন, তাদের এই জায়গাটা অনেকটা বড় হয়ে গেল, এই একর বা হেক্টরের চাইতে অনেক বড় হয়ে গেল। সেক্ষেত্রে কি আমাদের এই চাষী বন্ধুরা, আপনি যে সমস্ত প্রকল্প বা সুযোগের কথা বললেন, তারা কি পেতে পারেন যদি লিজ থাকে বা এরকম কিছু? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, এখন মাছ চাষটা যদি দেখি, অন্ধ্রপ্রদেশ মডেল দেখি, সেখানে কিন্তু অনেক বড় বড় জলাশয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব ছোট ছোট জলাশয়। তো এই যে জলাশয়টা বড় করলে কিন্তু মাছ চাষের একটু কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়, বড় মাছ উৎপাদনের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে কি, যে যেহেতু চাষে আমাদের লাভ নেই, ধান চাষে লাভ নেই, অনেক চাষি ভাই সেই চাষের জমিটাকে মাছ চাষে রূপান্তরিত করে নিচ্ছেন। যদিও সেগুলো করার আগে অবশ্যই তাদের যে পঞ্চায়েত স্তরে বা তাদের ব্লক স্তরে একটা পারমিশন নিতে হয়, নিশ্চয়ই তারা চাষিরা সেগুলো নিয়ে থাকেন। তো এছাড়াও কিন্তু যখন বড় জলাশয় হচ্ছে, তখন কিন্তু সেই জলাশয় তো কারো তো নিজের নয়। তো সেই জলাশয়ের যারা লিজ চুক্তি, অর্থাৎ 5 বছরের হোক বা 3 বছরের হোক, একটা লিজ চুক্তি কিন্তু তাকে করতে হবে। এবং আজকে দেখা যাচ্ছে কিন্তু যে অনেক বেকার যুবক যুবতী তারা কিন্তু অনেক চাষিদের থেকে যায় পুকুর নিয়ে, কারণ পুকুর একটা বুঝতে পারছেন খরচ সাপেক্ষ ব্যাপার, সবাইকার পক্ষে ইন্ডিভিজুয়ালি 5 বিঘে, বিশেষ করে আমাদের রাজ্যে যখন একটা ভূমি সংস্কার হয়েছে, ল্যান্ড সিলিং একটা মেপে বেঁধে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সবাইকার বেশি জমি নেই। তো সেই জায়গায় কিন্তু অনেক অনেক বেকার যুবক যুবতী তারা কিন্তু গ্রামের যে অব্যবহৃত যে জায়গা, যেগুলো লিজ নিচ্ছে, তো এই যে প্রকল্পগুলো পেতে গেলে তার যদি লিজ রেকর্ড থাকে, আচ্ছা চুক্তিপত্র লিজ চুক্তিপত্র যদি থাকে, তাহলেও কিন্তু এই সব কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলো বললাম, সেই প্রকল্পে কিন্তু সব তারা কিন্তু উপভোগ পাবে। কিন্তু আরেকটা কথা বললাম, যদি ওই ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড রাজ্যের ক্ষেত্রে, ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যদি তার করা থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু এই যে প্রকল্পগুলো পেতে কিন্তু অগ্রাধিকার হবে। তো এই চাষি ভাইরা অনেক জানেন না, আজকে তো জানেন অনেক আজকে অনেক রকম সুবিধা আছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে অনেক প্রকল্প। তার মধ্যে মানুষ অনেক সময় দিশাহারা হয়ে যান যে কোনটা কি প্রকল্প। কিন্তু মৎস্য চাষের জন্য যে প্রকল্পগুলো আছে, যেমন এই কার্ড, বিশেষ করে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, এই কার্ডগুলো কিন্তু খুব থাকলে কিন্তু খুব তাদের উপকারে আসবে। এই যে কার্ডটা, সেটা কি গ্রাম বাংলার যে সমস্ত সাধারণ একজন পরিবারের যারা বাড়িতে সামান্য হয়তো পুকুর রয়েছে, 1 বিঘা পুকুর রয়েছে, সেখানে মাছ এমনি ভাবেই চাষ করেন, তিনিও কি করাতে পারেন নাকি এর কোনো শর্ত রয়েছে? একদম, আমাদের যেটা দুয়ারে সরকার প্রকল্প, সেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গ্রামবাসী যাদের অ্যাটলিস্ট পুকুর আছে বা মাছ চাষের সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রত্যেকেই আমরা কিন্তু এই ধরনের কার্ড কিন্তু আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনাকে আবেদন করতে হবে। ব্লক স্তরে করতে পারেন,
বা আজকে যে রাজ্য সরকারের যে বিভিন্ন দুয়ারে প্রকল্পগুলো চলে সেখান থেকেও করাতে পারেন। আপনি করাতে বেশ, আপনি তো অনেক প্রকল্প, অনেক সুযোগ সুবিধার কথা বললেন। এবারে যদি আমাদের কৃষক বন্ধুরা বা মৎস্য চাষীরা যারা সরাসরি যদি আপনাদের অফিসে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের ঠিকানা বা যদি যোগাযোগের কিছু মাধ্যম থাকে জানান একটু। দেখুন, আমাদের ঠিকানা আমাদের সল্টলেকের সেক্টর 5-এ নিকো পার্ক পেরিয়ে মিন ভবন, যেটা আমাদের রাজ্য সরকারের মৎস্য দপ্তরের হেড অফিস, সেটা তো আছি। তাছাড়া আমাদের আইসিআর যেটা আছে, আইসিআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন, বা বাংলাতে বললে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান। এটা মূলত একটা সমতুল্য বা ডিমড ইউনিভার্সিটি। এখানে হায়ার এডুকেশন ছাত্রদের করানো হয়, মাস্টার্স এন্ড পিএইচডি, যারা মাছ চাষের সঙ্গে যুক্ত। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন চাষি ভাইদের সম্প্রসারণ বা তাদের যে আমাদের বিভিন্ন প্রকল্পের কথাও কিন্তু আমরা বলে থাকি। এবং এই সল্টলেকের সেক্টর 5-এ 32 GN ব্লক, কলকাতা 91। ফোন নাম্বার হলো 03323573893। এবং আজকের দিন সবাই তো মেল আইডি ইউজ করেন, একটা ছোট্ট যদি মেল করে দেন, kolkata@ciafe.edu.in, তাহলে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাব। বেশ, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা।